তার কি একটাবার মন চাইছিল না আমার একটু খবর নেওয়ার জন্য? আমাকে কোনোদিন একটা ফোনও দেয় নাই। আমি মা কি জিনিস সেটা বুঝতে পারি না। আজকে আমার মা নাই জন্যই আমিও মা ডাক থেকে বঞ্চিত। যারা নিয়ে আসছে তারা যখন বলে যে তুই তো আমাদের না, তখন এই বিষয়টা মেনে নিতে খুব কষ্ট হইতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিওতে। আপন ঠিকানার বেসিক ভিডিও মানেই নতুন করে বলার কিছু নেই। একজন অতিথি আসবেন এখানে যিনি তার পরিবার খুঁজছেন। ছোটবেলাতে তিনি হয়তো কোনো ঘটনাক্রমে হারিয়ে গেছেন এবং তারপর জীবনের একটা লম্বা সময় পার হয়েছে। বিভিন্ন ঘটনাক্রমে তিনি হয়তো আমাদের অনুষ্ঠানের কথা জানতে পেরেছেন এবং তিনি এসছেন তার শেকড়ে ফেরার জন্যে। আপন ঠিকানা বিগত 3 থেকে 3.5 বছর বা 4 বছরের কাছাকাছি সময়ে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের কন্টেন্ট ক্রিয়েশনে এটা একটা আলহামদুলিল্লাহ একটা মাইল ফলক বাংলাদেশ তো তথা সারা বিশ্বের ইতিহাসে। এরকম কোথাও হয় কিনা আমার জানা নেই। আমার যতদূর জানি যে এরকম আর হয় না যে শুধুমাত্র হারিয়ে যাওয়া ছেলেমেয়েদেরকে নিয়ে একটা অনুষ্ঠান সোশ্যাল মিডিয়াতে নির্মাণ করা হয়েছে এবং তারা বিগত এই সময়টাতে শত শত ছেলেমেয়ে পরিবারে ফিরে গেছেন আপনাদের দোয়াতে। তো আজকেও এরকম একটা ঘটনা ঘটুক সেই দোয়ায়, সেই প্রত্যাশায় আমরা শুরু করছি। চলুন কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? সাদিয়া। সাদিয়া। সাদিয়া বয়স কত? এখন বর্তমান বয়স 19 বছর বয়স। আপনার সঙ্গে কি এসছে বলেন তো? আমার একটা ভাই আসছে, খালাতো ভাই। আপনার বাড়ি মুন্সিগঞ্জ হতে পারে, জেলা মুন্সিগঞ্জ? আমি জানি বিক্রমপুর। বিক্রমপুর? জি। বিক্রমপুর জানেন আপনি, ওকে। এছাড়া আপনার কিছু মনে নাই? না। গল্পটা আমাকে বলেন, কি হয়েছে, কিভাবে হলো, একেবারে ছোটবেলা থেকে। আমার বয়স যখন 4 থেকে 5 বছর, জি, তখন আমার বাবা মারা যায়। বাবা মারা গেছে? হ্যাঁ, বাবা মারা গেছিল। আমরা 3 ভাই বোন ছিলাম। আচ্ছা। আমি, আমার একটা বড় বোন আছে আর একটা ছোট ভাই আছে। জি। এখন আমার বাবা মারা যাওয়ার পরে সংসারে আর কি একটু অভাব অনটন শুরু হয়। জি। তখন আমার বোন আর কি একটা আন্টির মাধ্যমে মানে আমার সাথে আমাকে নিয়ে গেছিল তাদের বাসায়। আচ্ছা। নিয়ে গেলে পরে ওই আন্টি আমাকে রেখে দিছে। মানে বোনকে বলে রেখে দিয়েছে? আচ্ছা, বলে রেখে দিছে। পরে ওকে আমার আম্মুকে খবর দিছে। খবর দিয়ে আইনে পরে আমার আম্মুর কাছ থেকে আমাকে দত্তক নিছিল তারা। এটা কি আপনি জানতেন ওই সময়টাতে, বুঝতেন নাকি পরবর্তীতে শুনেছেন? আমি বুঝতে পারছি তখন। বুঝতে পারছেন, আচ্ছা। আপনার ভালো লাগতো এগুলো শুনলে, দত্তক নেওয়া বা এখানে থাকতে? আমি তখন মানে এতটা ফিল করতে পারেন যে আসলে কি হচ্ছে আমার সাথে, কিন্তু এটা বুঝতে পেরেছি যে আমাকে কেউ নিয়ে যাচ্ছে কোথাও। এই বাড়িটা কত দূর ছিল আপনাদের বাড়ি থেকে? এটা ছিল হাইটটা চলে যেতে পারতাম। কাছাকাছি, পাশাপাশি বাড়ি? হ্যাঁ, পাশাপাশি। আচ্ছা, তারপর? পরে আর কি আমার আম্মুকে খবর দিয়ে আর কি আমাকে দত্তক নিল। প্রথমে আমার আম্মু রাজি ছিল না দিতে। পরে তখন তারা বলছে যে আমাকে অনেক ভালো লাগবে, আমি অনেক ভালো থাকবো, এজন্য আর কি পরে আম্মু রাজি হয়ে গেছিল। আচ্ছা। রাজি হয়ে পরে আমাকে আর কি তাদের কাছে দিয়ে দিছে। তারা আমাকে আবার গোপালগঞ্জে দিয়ে দিছিল। ওকে। আমি গোপালগঞ্জে বিগত 10 বছর থাকছি তাদের ওইখানে। আচ্ছা। তা থাকার পরে ওই কিছু ঝামেলা নিয়ে আর কি কিছু মানে ওই ভাইয়ারা ছিল, আব্বু আম্মু মারা যাওয়ার পরে ওই পালিত যে বাবা মা ছিল ওনারা মারা যাওয়ার পরে আর কি ভাইয়ারা ছিল আর কি বিভিন্ন সমস্যার কারণে আমি আর কি এখন আলাদা হয়ে গেছি তাদের পরিবার থেকে। আচ্ছা। গোপালগঞ্জ থেকে আলাদা হয়ে গেছি। গোপালগঞ্জ থেকে আমি ঢাকাতে চলে আসছিলাম। আসার পরে একটা খালার সাথে আমার পরিচয় হয় গাড়ির ভিতরে। আচ্ছা। যখন ঢাকাতে আসতেছি তখন এই গাড়িতে তার সাথে আমার পরিচয় হয়। আচ্ছা। পরিচয় হওয়ার পরে উনি ঢাকায় একটা মানে জায়গায় কাজ করতো, ওনার বাড়ি ময়মনসিংহ ছিল। ওকে। তা ওনার সাথে যখন পরিচয় হয় উনি আমাকে মেয়াতে নিয়ে গেল, ময়মনসিংহ নিয়ে গেল। এই গাড়ির মধ্যে পরিচয় থেকেই? হ্যাঁ। আচ্ছা। খালা অনেক ভালো মানুষ, মন মানসিকতা অনেক ভালো। হ্যাঁ, এই জন্য আর কি আমাকে বললো যে তোমার যেহেতু কেউ নাই, আমি ওনার সাথে সব শেয়ার করলাম আমার বিষয়টা যে এমন এমন হয়েছে। তখন সে বললো যে তুমি তাহলে আমার সাথে চলো। আমি তার সাথে গেছি। যাওয়ার পরে উনি কিছুদিন আমাকে রাখছে, মানে আমাকে কিছু করতে দেয় নাই, আমি তার কাছেই ছিলাম। থাকার পরে মানে এক পর্যায়ে আমাকে বললো যে এইভাবে তো আর চলে না, আমার তো আর স্বামী নাই, মানে ওই খালার হাজবেন্ড নেই, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা একটু ছোটখাটো একটা জব করে, 6,000 টাকা বেতন। আর খালা আগে করতো, স্টক করার পরে এখন আর কোনো কাজ টাজ করতে পারে না। পরে আমাকে আর কি টেইলার্সে ঢোকাইলো। পরে আমি টেইলার্সের কাজ সম্পূর্ণ শিক্ষা এখন টেইলার্সেই কাজ করতেছি এখন পর্যন্ত বিগত 5 বছর ধরে। নিজে নিজেই? হ্যাঁ, নিজে নিজেই কাজ করতেছি। কারোর দোকানে কাজ করেন? কারোর দোকানে কাজ করি। কি কাজ পারেন আপনি টেইলার্সে? টেইলার্সে লেডিস সবকিছু পারি। সব আইটেম পারেন?
বাবা, লেডিস সব আইটেম পারি। এই থ্রি পিস শিলানো থেকে শুরু করে সব কিছু, যত ডিজাইন আছে যা আছে সব কিছু। কত টাকা ইনকাম হয় মাসে? মাসে ইনকাম হয় মোটামুটি, মানে যখন কাজ থাকে তখন হয় অনেক টাকা। এই খালার তত্ত্বাবধানে আছেন এখন? আছি এখন। আর আমার ওই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আপনাদের একটা ইউটিউবে দেখছিলাম। আপনি নিজে দেখছেন? আমি নিজে দেখছি, প্লাস অনেকের কাছে শুনছি। প্রথমে আমাকে অনেকেই বলছে যে তুমি এখানে ট্রাই করো। হ্যাঁ। এই খালাতো যে বোনটা আছে উনিও বলছে যে তুমি এখানে একটু ট্রাই করো। আমি বলছি যে 16 বছর কাইটাই গেছে, নাও তো পাইতে পারি, কারণ বাবা ছিল না, মা বোন ওরা কি আর আমার করবো, খোঁজ খবর রাখলে তো আমাকে ওই মতে রাখতো। কোনো যোগাযোগ যখন রাখে না, আমার দরকারও নাই, মানে নিজেকে আর কি ওইভাবে মানায় নিছি। পরে সবাই বলতেছে যে এইভাবে তোর জীবন হয় না, একটা ঠিকানা তো দরকার আছে, নিজের একটা শিকড় তো দরকার আছে। তখন আর কি মানে তারা বললো যে তুমি এখানে যাও, ট্রাই করো, ভাগ্যে যদি থাকে, আল্লাহ যদি রাখে তাহলে পাইবা ইনশাল্লাহ, আর না থাকলে তো যেভাবে আছে ওইভাবে থাকতে থাকবা, এই আর কি আশা। কিন্তু আপনার লেখাটা টাইপ করে দিয়েছে কে? টাইপ করতে যে ভাইয়াটা কম্পিউটারের কাজ জানে কিছু। আপনি যা বলেছেন তা এখানে লিখে নিয়ে আসছেন, আমি একটু পড়ি এবং আমি কিছু প্রশ্ন করবো ওকে। বয়স 4-5 বছর যখন, তখন বাবা মারা যায়। ফ্যামিলিতে অভাবের কারণে আমার মা আমাকে গোপালগঞ্জে একটা পরিবারের কাছে দত্তক দিয়ে দেয়। আমার মা আমাকে দিতে চায়নি, পালিত পরিবার আমাকে ভালো রাখবে বলে জোর করে নিয়ে আসে। পরবর্তীতে সে পরিবারে আমি প্রায় 10 বছর ছিলাম। এরপর পালিত বাবা মা মারা যাওয়ার পর সে ফ্যামিলির পালিত ভাইরা বিয়ে শাদী করলে সংসারে নানা অশান্তি সৃষ্টি হয়। পরবর্তীতে আমি ঢাকায় চলে আসি। সেখানে ময়মনসিংহের এক খালার সাথে পরিচয় হয়। তার সাথে ময়মনসিংহে এসে বর্তমানে একটি টেইলার্সের দোকানে কাজ করি। আমি আমার ভাই বোনদের খোঁজ চাই, বর্তমানে আমাকেও। তো গোপালগঞ্জে যে ফ্যামিলি আপনাকে বড় করলো, ওই ফ্যামিলি তো জানে যে আপনাকে কোথা থেকে নিয়ে আসছে? তারা আমাকে কিছু বলে নাই, আমি অনেক চেষ্টা করছি তাদের কাছ থেকে জানার জন্য, তারা আমাকে কিছুই বলে নাই। না, এটা তো হতেই পারে না, কখনোই বলে নাই। না, কখনোই বলে নাই। বাবা মা যখন বেঁচে ছিল তারাও বলে নাই? না, তারাও কিছু। আর আপনার বাবা তো মারা গেছে, মা কখনো আসেনি আপনাকে দেখতে এখানে? কখনোই না, কোনো দিনও না। আমার সাথে আমি যখন মানে আমার খুব অবাক লাগে এই বিষয়টা, যেটা একজন মা কিভাবে এটা পারে। মারা অনেক কিছু পারে, উইথ ডিউ রেসপেক্ট, আমি মাপ চাই এই কথাটা বলে আপনাদের কাছে। হ্যাঁ, এর চেয়েও এক্সেপশন কখনো এক্সাম্পল হতে পারে না মাস পিপলের ক্ষেত্রে, বাট এক্সেপশনালি কিছু কিছু জিনিস আছে যেটা এত ভয়ানক, আনথিঙ্কেবল, আনইমাজিনেবল, যেটা আমি নিজেও একসময় বিশ্বাস করতাম না। যখন এসে কোনো স্টোরি টেলার যখন গল্প বলে, এসে যখন বাবার দোষ বলতো, মায়ের দোষ বলতো, আমার কাছে রীতিমতো বিস্ময়কর মনে হতো যে মা সম্পর্কে এত বাজে কথা কেন বলছে, বাবা সম্পর্কে এত বাজে কথা কেন বলছে। তবে ডেফিনেটলি কিছু কিছু সার্কামস্ট্যান্সেস থেকে, কিছু কিছু সিচুয়েশনাল প্রেক্ষাপট থেকে এটা সম্ভব, এটা আমি বিশ্বাস করি। তবে এগুলোকে এক্সেপশনাল কেস হিসেবে আমরা ধরে নিব। হ্যাঁ, তো এই ফিলটা হতো আপনার। তারপরে যে মা আমাকে দিয়ে দিছে তখন আমার বয়স 4 কি 5 বছর। এই এই সময় থেকে তার কি একটাবার মন চাইছিল না আমার একটু খবর নেওয়ার জন্য? আমাকে কোনোদিন একটা ফোনও দেয় নাই। আমি মা কি জিনিস এটা বুঝতে পারি না। এবং এই অভিমান থেকেও কখনো খোঁজও করেনি। যে পরিবারে আপনি বড় হলেন ওখানে তো অভিভাবক ছিল, ভাইরা ছিল, ওনারা তো চাইলে আপনাকে রাখতে পারতো বোনের মতো করে। কি দরকার ছিল এই বয়সে, এত উঠতি একটা বয়স, আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন? এটা তো খুব রিস্কি না? নাকি কোনো কিছু গোপন করছেন আমাদের কাছে? না, কিছু গোপন করছি না। অনেক সময় দেখা গেল গল্পটা প্রচারের পরে ভাইরা এসে যোগাযোগ করে বললো যে না, আমাদের বোনটা সঠিক কথা বলে না, এরকম হবে না তো? না, এমন কিছু নাকি কারোর বিয়ে শাদী করে বাড়ি থেকে বের হয়ে গেছেন? না না, তখন আমি ছোট ছিলাম। ছোট ছিলেন, এগুলো ঘটনা কিছু এটাই না, ঘটছে যা কিন্তু বলছেন আপনি? হ্যাঁ, এটাই ঘটছে আর কি। ঝামেলা হইতো অনেক ভাইয়ার। বুঝতে পেরেছি, ঝামেলা হতো, আপনার ভালো লাগতো না, আপনি নিজে থেকে ওন করতেন না পরিবারটাকে, মনে হতো যে না, আমার তো আসলে এই পরিবার না। হ্যাঁ, এটাই মানে ওই কি স্যার, যে যখন যারা নিয়ে আসছে তারা যখন বলে যে তুই তো আমাদের না, তখন এই বিষয়টা মেনে নিতে খুব কষ্ট হইতো। কোথায় কোথায় বলতো যে তুই তো আমাদের না, তোরা তো নিয়ে আসছি তোর মার কাছ থেকে, কিনে আনছি। মানে এই ধরনের কথা যখন শুনতাম তখন নিজের খুব কষ্ট লাগতো। কিন্না আনছে এগুলো বলতো?
এই জন্য পরে ভাবলাম যে যখন তাদের নাই তখন আর দরকারও নাই আমার। আসলে এই ছোট দুটো ক্যামেরায় আমি যত মানুষের জীবন গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছি, আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি নিজেই ক্লান্ত। এই কষ্টগুলো যদি আপনার হৃদয় দিয়ে অনুভব করতে পারেন, লাইক ইফ ইউ ফিল লাইক ইটস নট হার, ইটস ইয়োর স্টোরি, দেন আপনি ফিল করতে পারবেন যে এই পেইনগুলো কত বড়। একটা 16 বছরের ওর বয়স বর্তমানে কত, এখানেও বলছে ওর বয়স 18 বা 19 বছর। আর ও খালার কাছে আসছে আজ থেকে কয় বছর আগে আপনি যখন আসছেন? 5 বছর, 5-6 বছর 5-6 বছর, তার মানে বয়স ছিল তখন 14 বছর। তো 14 বছর আগে একটা 14 বছরের একটা কিশোরী, তার কোনো যাওয়ার জায়গা নাই, ঠিকানা নেই, সে বাড়ি থেকে বের হয়ে গেছে নিরুদ্দেশ একটা জায়গাতে, সেখানে বাসের মধ্যে একজনের সঙ্গে পরিচয়, এবং তারপরে তার এই জীবনটা এখন চলছে। বিয়ে শাদী করছেন আপনি? ডিভোর্স। বিয়ে শাদী হয়েছিল কত বছর বয়সে বিয়ে হয়েছে? এটা কি ময়মনসিংহ আসার পরে না তার আগে হয়েছিল? ময়মনসিংহ আসার পরে। ওকে, সো তাদের কাছ থেকে খুব কষ্ট পেয়েছি। ওখানে বাচ্চা কাচ্চা আছে আপনার? না, বাচ্চা কাচ্চা নাই? কতদিনের সংসার? আছে আচ্ছা, আছে। আপনি গোপন করতে চাচ্ছেন কেন? এগুলো তো সব বের হবে। শুনেন, পাবলিক মিডিয়া যখন ফেস করবেন আপনি, তখন কোনো কিছু গোপনের কোনো সুযোগ নাই। আপনি যদি ধরেন এরকম হয় যে আপনার মূলত প্রেমের সম্পর্কের কারণে বাড়ি থেকে না, এটা হয়নি, এটা হয়নি, ফাইন। তাহলে আপনি বিয়ে আসার পরে, ময়মনসিংহে আসার পরে আপনি পছন্দ করে কাউকে বিয়ে করছিলেন? পছন্দ বলতে হ্যাঁ, ওই খালাই পছন্দ করে বিয়ে দিয়েছিল, তো ওখানে সংসার হয়নি। সংসার না হওয়াটা অপরাধের কিছু না, অনেকেরই সংসার হয় না। ওটা হয় নাই কারণে যে আমার কেউ নাই, মা নাই, বাবা নাই। কারণ তো থাকেই, বিভিন্ন কারণে সংসার হয় না, ঠিক আছে, হয় নাই, আল্লাহ আপনার কপালে লিখে রাখে নাই, আবার ভবিষ্যতে ভালো সংসার হবে ইনশাল্লাহ। ওখানে বাচ্চা ছিল একটা না? দুইটা বাচ্চা ছিল। ওদের বয়স কত এখন? মেয়েটার বয়স 4.5 বছর। মেয়েটার? ছেলেটার? 2.5 বছর। দেখা হয় আপনার সঙ্গে? তারা দেখা করতে দেয় না। কত বছর হলো দেখা হয় না? 1-1.5 বছর। 1.5 বছর হয়ে গেছে। যেতে পারেন না ওখানে? আজকে আমার মা নাই জন্যই আমিও মা ডাক থেকে বঞ্চিত। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এরা একেবারে সমাজে পাওয়ারলেস হিসেবে বসবাস করে, মানে পাওয়ারলেস পিপল যেটাকে বলে। ওকে যদি কেউ ধরে বা ওকে যদি কেউ, ওর কাছ সাথে যদি কেউ একটা অন্যায় করে, ও যে একটা শক্ত ভিত্তির ওপরে দাঁড়িয়ে থেকে সেটার প্রতিবাদ করবে, সেটার কোনো সুযোগ নাই, কারণ ওর পেছনে দাঁড়ানোর মতো কেউ নাই। এবং এই জন্যে আল্লাহ কিন্তু বারবার কোরআন শরীফে এতিমদের অধিকার সম্পর্কে বলছে যে এতিমদের প্রতি সচেতন হন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নির্দেশ দিচ্ছিলেন যে এতিমদের প্রতি সচেতন হন, এতিমদের প্রতি আপনি দয়া পরবশ থাকুন, কারণ এদের জিম্মাদান তো আল্লাহ, তাই না? সো আমি জানি না ওর জীবনে কি হয়েছে না হয়েছে, বাট কয়েকটা সিচুয়েশন যদি আপনি একটু চিন্তা করেন, ওর পরিবার থেকে হারিয়ে যাওয়া, দত্তক দেওয়াটা ওর নিজের মেমোরিতে আছে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। একটা বাচ্চা দত্তক চলে যাচ্ছে এবং তার নিজের মেমোরিতে এটা আছে। দত্তক দেওয়া পরিবারে সামহাও জাস্টিফাইড না, ও সামহাও ও মিলাইতে পারে নাই। এরপরে ওখান থেকে বের হয়ে আসা, তারপর একটা নতুন সংসার, সেই সংসার থেকেও দুটো বাচ্চা থেকে মাত্র 1-2 বছর হলো দুটো বাচ্চা, যাই কিছু হোক না কেন মা তো মাই, সেখান থেকে সে ডিটাচড। মেন্টাল স্টেজটা কী অবস্থায় আছে? সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা একটু অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করি, অ্যাটলিস্ট ওর পরিবারের সন্ধান দিই, ওর যাতে ফিল করতে পারে যে না, ওর দুনিয়াতে কেউ না কেউ বেঁচে আছে, হ্যাঁ, এবং ওর বিপদে আপদে পাশে দাঁড়ানোর মতো কেউ আছে। এতটুকুর চেষ্টাটুকু আমরা নিশ্চয়ই করতে পারবো ইনশাআল্লাহ। আপনার বাবার নাম কি? আলমগীর। আলমগীর। মায়ের নাম? নাসরিন বেগম। নাসরিন বেগম। আপনি বলছেন আপনার আরো এক ভাই এবং বোন ছিল, নামগুলো বলেন তো একটু। বড় বোন ছিল বড়, ওর নাম সুমি, আর ভাই ছোট আমার, হ্যাঁ, ওর নাম সুমন। সাদিয়া? আমি নিজে। আপনার ফুপুর নাম? রানু। আর ফুপার নাম? শহীদ। ফুপার গুলিস্তানে ব্যবসা ছিল জ্যাকেটের? হ্যাঁ, জ্যাকেটের। গুলিস্তানে ব্যবসা ছিল জ্যাকেটের, এটা কি আপনি দেখেছেন কখনো? হ্যাঁ, দেখেছি। দোকান ছিল নাকি ফুটপাতে বসতো? না, ফুটপাতে না, ফুফার কারখানা ছিল। জ্যাকেটের কারখানা? হ্যাঁ। আচ্ছা, নাম আছে কারখানার? আমার মনে নাই। ফুফাতো ভাই বোনের নাম? ফুফাতো বোনের নাম সীমা, আর একটা ভাই আছে রনি, আর একটা ভাই রবিন। আপনি বলছেন জেলা হচ্ছে বিক্রমপুর। এখানে আমার টিম মেম্বার যারা আছেন তাদের সবাইকে আমি বলবো, বিক্রমপুরের গ্রুপ যতগুলো আছে সবগুলো গ্রুপে শেয়ার করেন, সবগুলো গ্রুপে স্টোরি লিখে শেয়ার করেন। আমাদের এই বোনটিকে তার পরিবারের কাছে ফেরাতেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এই হলো বিষয়। আর এখন পর্যন্ত এখানে আর এছাড়া ওনার কোনো কিছু মনে নেই। হ্যাঁ, আমরা নিশ্চয়ই পারবো। তো এই যে মা যে দিয়ে দিল, মার প্রতি অভিমান নাই? নিশ্চয়ই আছে। এখন মা এসে যদি
আপনাকে মেনে নেয় বা আপনাকে আপনার কাছে আসে, আপনি মন থেকে মাকে অ্যাকসেপ্ট করতে পারবেন জীবনে যে এত কিছু ঘটে গেল? মা তো মাই হয়, মাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে, কারণ উনি ছাড়া তো তাহলে আর আমার জীবনে আর কেউ নাই। যদি আল্লাহ ওনাকে বাঁচায় রাখে, যদি পাই, তাহলে আমার একটাই প্রশ্ন থাকবে তার কাছে, যে তার কি একটা মন চেয়েছিল না আমার একটু খবর নিতে। এই প্রশ্নের উত্তর আমরা তার মার কাছ থেকেই হয়তো বানিব। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশা শেষ করতে চাই। আল্লাহ যাতে তার পরিবারের কাছে আমাদেরকে ফেরানোর তৌফিক দেন, এই প্রত্যাশায় আমরা শেষ করছি। আর কিছু বলার আছে আপনার, না সব বলেছেন? তাওয়াক্কাল আল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।